সত্যিই কি মৃতেরা ফিরে আসে, নাকি সবটাই আমাদের মনের ভুল? সাংবাদিক তাহমিদও ঠিক তাই ভাবত। অশরীরী বলে কিছু থাকতে পারে, তা তার যুক্তিতে কোনোদিনই ধরেনি। কিন্তু এক অভিশপ্ত গ্রামের সেই পুরনো বাড়ি আর রাত ৩:৩৫ হাড় কাঁপানো মুহূর্ত তার জীবনের সব হিসেব উল্টে দিল। সেখানে সে যা দেখল, তা কি কেবল বিভীষিকা, নাকি ২০ বছর আগে হারিয়ে যাওয়া কোনো আত্মার আর্তনাদ? একটি অন্ধকার কুয়ো, একজোড়া রক্তমাখা চোখ, আর এক সাংবাদিকের সত্য অন্বেষণের গল্প নিয়ে আমাদের আজকের পর্ব। রাত যখন ৩:৩৫। ওয়েলকাম ব্যাক। রহস্যের কিনারায় আপনাদের সবাইকে স্বাগতম। এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তো বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ঘটনায়। ভৌতিক বলে আসলেই কি কিছু হয়, নাকি এটি শুধুই মানুষের মনের ভুল? যদি ভৌতিক বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনাই তৈরি করে ভয় পায়, নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এ প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যে সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকার রহস্য আর ভয়। তাহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক। যুক্তির ওপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতি রাত ১২টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হল, তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না। একদিন অফিসে সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয়। রাসেল বলল, তাহমিদ ভাই, এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যিই হয়, আমি নিজ চোখে দেখেছি। তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, আপনি কি বলতে চান ভূত বলে কিছু পৃথিবীতে আছে? ভূত কি না বলতে পারব না, তবে তারা অশরীরী। তাহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এটা কেমন কথা? ভূত না কিন্তু অশরীরী, এটা কি ধরনের যুক্তি? রাসেল বলল, না, আমি সেটা বোঝাতে চাইনি। তাহলে এবার একটু চুপ করবেন? অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না। রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু এগুলো যে সত্যিই হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। তাহমিদ তাচ্ছিল্য ভরে বলল, আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাহই ভালো জানেন। রাসেল কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল, কিন্তু যদি এগুলো মিথ্যে হতো, তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না। তাহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার সেই বন্ধু যে ছাদ থেকে লাফ দিয়েছিল? না, ও লাফ দেয়নি, ওকে ইচ্ছা করে। তাহমিদ মাঝপথে তাকে থামিয়ে বলল, ভূত ওকে ফেলে দিয়েছে, তাই তো? রাসেল কণ্ঠ উঁচু করে বলল, হ্যাঁ, সেরকমই ব্যাপারটা। তাহমিদ মৃদু হেসে বলল, আপনার সেই বন্ধু চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল, আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে। রাসেল এবার সত্যিই রেগে গেল, বলল, আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পরও তাহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগল। সে নিজের মনে বলল, এসব বোকা লোকদের নিয়ে আর পারা গেল না। আমিও তাহমিদ প্রমাণ করব, ভূত বলে কিছু হয় না, এসব শুধুই মানুষের মনের ভুল। তাহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবল, কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায়, তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারব।
কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না, বাড়িটি অভিশপ্ত। এই কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরও বেড়ে গেল। সে ঠিক করল এই বাড়িতেই এক রাত কাটাবে। যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরও রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানলা আর মাকড়সার জাল, চারদিকে যেন এক অদ্ভুত শূন্যতা। তাহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করল। এই বাড়ি নাকি ভৌতিক। রাত ৩:৩৫ এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমি এই গুজবের সত্যতা যাচাই করব। তাহমিদ দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোয় সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙা চেয়ার, আর এক কোণে ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ। টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসল, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরও এক জোড়া চোখ দেখা গেল। পেছনে কেউ দাঁড়িয়ে। তাহমিদ মুহূর্তে পেছনে তাকাল। কেউ নেই। বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করল। এটা কল্পনা, নিজেকে বলল সে। সময় তখন রাত 2টা। তাহমিদ ডায়েরি লিখছিল। হঠাৎ ঘরের জানলা থেকে ঠান্ডা হাওয়া ঢুকল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হল জাঙ্গানাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হল। করিডোর ফাঁকা, শুধু বাতাসে শুকনো পাতার গন্ধ। আবার পায়ের আওয়াজ, এবার ঠিক পেছনে। পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে। এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। তাহমিদ জিজ্ঞেস করল, কে আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো। তার আঙুলে শুকনো রক্ত, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করল। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে। তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগল। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের। সময় তখন 3:35। ঘরের বাতি নিভে গেল। চারপাশে গাঢ় অন্ধকার, শুধু টর্চের মৃদু আলো। পেছন থেকে গলা শোনা গেল, তুই এখানে কেন এসেছিস? তাহমিদ পেছনে তাকাল। সেই মহিলা এবার একদম তার সামনে। তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ। তুই এখানে এসেছিস কেন? তাহমিদ পালানোর চেষ্টা করল। আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝল সেটি বন্ধ। বাইরে থেকে কেউ যেন বন্ধ করে দিয়েছে। পেছনে তাকিয়ে দেখল সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। একি, সে তো আমার কাছেই আসছে। এখন উপায়? তাহমিদ মনে মনে বলল। মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীদের মাঝে বিদ্যমান। তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল, আর কোনো উপায় নেই, এবার তোর সব পথ বন্ধ। তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ। এগিয়ে আসতে আসতে মহিলাটি যেন আরও ভয়ানক হয়ে উঠছিল। তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল, কিন্তু কিছুই নেই। সেই অশরীরী কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে তাহমিদ টের পেল তার শরীর
অস্বাভাবিক ঠান্ডা, যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারপর আর কিছু মনে নেই। তাহমিদ হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে। সারা শরীরে ক্লান্তি, মাথার ভেতর এক অদ্ভুত শূন্যতা। চারপাশের নিস্তব্ধতা যেন আরও বেশি অস্বস্তি এনে দিচ্ছে। চোখ মেললেই মনে পড়ে যায় সেই বিভীষিকাময় রাতের কথা, নাইটমেয়ার। তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনও রক্তের দাগে ভরা। সেই রক্ত যেন তার মোড়ের অন্ধকার কোণগুলোকে আরও বেশি জাগিয়ে তুলছে। তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে, চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। তার দীর্ঘশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে। তোমারে তো আমি আগেই সাবধান করছিলাম, লোকটা গভীর কণ্ঠে বলল। তুমি শুনলা না? ওই বাড়ি জিন ভূতের না, ওখানে রূপার অভিশাপ লেগে আছে। তাহমেদ একবার চোখ বন্ধ করল, কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপাকে? ওর সাথে এই বাড়ির সম্পর্ক কি? লোকটা প্রথমে কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। কয়েক মুহূর্ত পর সে বলল, রূপা এই বাড়ির মালিকের মেয়ে ছিল। বছর 20 আগে তার বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয়। তাহমিদ শিউরে উঠল, কিন্তু কেন? আর আমি তো ওকে দেখেছি, ও আমার সাথে কথা বলেছে। সে কি? লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ও মরেছে, কিন্তু শান্তি পায়নি। যে রাতে ওকে মারা হয়েছিল, সেই রাত থেকে ওর আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায়। ঠিক 3:35 ওর কণ্ঠ শোনা যায়। যারা ওর আত্মাকে বিরক্ত করে তারা আর বাঁচে না। তার চোখে অশ্রু, ঠোঁটে রক্তের দাগ। তার উপস্থিতি পুরো ঘরকে শীতল করে দিল। তাহমিদ সাহস করে বলল, তুমি কি চাও? তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না? রূপাপা ফিসফিস করে বলল, আমার হত্যার বিচার চাই। আমার বাবা, আমার মা, তারা সুবিচার পায়নি। কেয়ারটেকার চিৎকার করে উঠল, তাহমিদ, পালাও, ও তোর জীবন নেবে। রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাহমিদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার গল্প সবাইকে জানাবো, তোমার সুবিচার হবে। রূপার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। সত্যি বলছে? তাহমিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে। পরদিন সকালে তাহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানাল। সবাই শোনার পর ভয়ে হতবাক হয়ে গেল। তাহমিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রতিজ্ঞা করছি, রূপার মৃত্যুর ন্যায় বিচার করব। আমাকে সাহায্য করতে হবে। তাহমিদ, কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি থেকে কিছু পুরনো নথি খুঁজে পেল। সেখানে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল, যেখানে তিনি রূপার শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেছিলেন। চিঠিটা নিয়ে সবাই থানায় গেল। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করল। তদন্তের সময় রূপার শ্বশুরবাড়ির একজন অপরাধী পুলিশের সামনে স্বীকার করল যে তারাই রূপাকে কুয়ে ফেলে হত্যা করেছিল। রাতের অন্ধকারে আবারও তাহমিদ সেই বাড়িতে ফিরে গেল। এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের মানুষ। ঘড়ির কাঁটা ঠিক 3:35 পৌঁছালে ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করল। হঠাৎ করেই জানলার কাঁচ কাঁপতে লাগল। নারী কণ্ঠ ভেসে এলো, তুই আবার কেন এলি? তাহমিদ এগিয়ে এসে বলল, তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা। তোমার হত্যার সত্যি উদ্ঘাটন হয়েছে। তোমার হত্যাকারীরা শাস্তি পাবে। রূপার আত্মা ধীরে ধীরে তাদের সামনে আবির্ভূত হল।
তার চোখে এবার শান্তির আভা ছিল। তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে? তাহমিদ মাথা নত করে বলল, হ্যাঁ, আমি কথা দিয়েছি, তোমার আত্মা এবার শান্তি পাবে। রূপার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, তুই কথা রেখেছিস, আমি এখন শান্তি পেতে পারি। তবে একটা কথা মনে রাখিস, সত্য কখনো লুকানো যায় না। এ কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘটাও স্বাভাবিক হয়ে উঠল। কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি হল। গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল। তাহমিদ নিজের ডায়েরির শেষ পাতায় লিখল, রূপার আত্মার শান্তি ফিরে এসেছে। আমি সত্য উদ্ঘাটন করতে পেরেছি। তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাহস আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তাহমিদ তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে। ভূত নয়, তবে তারা অশরীরী